রুশিকে হাসি মাখা মুখে থাকতে দেখে ইনানের দিকে তাকালো। সে মাথা নিচু করে আছে। ইনান সাইন করার সময় রুশির দিকে তাকিয়েছিল। এটাও খেয়াল করেছে কোথাও একটা খারাপ লেগেছে ওর, কারণ ও জানে ইনান না বললেও সে এখনো রুশিকে ভালোবাসে। ভালোবাসে তো আর এত সহজে ভুলা যায় না। কোথাও না কোথাও কিছু অনুভূতি থেকেই যায়, আর সেটা যদি জীবনের প্রথম প্রেম হয় তবে তো ভোলা অসম্ভব। ইনান রুশিকে ভুলেনি, আর হয়তো ভুলতেও পারবে না, কিন্তু ও এটা ভেবেই খুশি যে ইনানের হৃদয়ে ওর স্থান রয়েছে। ভালোবাসায় তো আর কম্পিটিশন হয় না যে কে কাকে বেশি ভালোবাসে আর কাকে কম। ও ইনানের জীবনে রুশির স্থান কখনোই নিতে চায় না। ও চায় ইনান ওকে ওর মতন করে ভালোবাসুক, আর ওর তাতেই চলবে। কারো প্রথম ভালোবাসা হয়তো ভাগ্যের ব্যাপার, কিন্তু কারো শেষ ভালোবাসা হওয়া সৌভাগ্যের ব্যাপার। আর ও ইনানের শেষ ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা আজকের পর থেকে ও ইনানের স্ত্রী। তাই ওর থেকে বেশি অধিকার অন্য কারোরই নেই, আর হবেও না। শ্যামু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাইন করে দিল। আজ থেকে ওর জীবন ইনানের সাথে জুড়ে গিয়েছে। ছোট থেকে যাকে চেয়েছে আর সেই মানুষটাকে সে পেয়েছে। সবার নসিবে ভালোবাসার মানুষ থাকে না, ও অনেক সৌভাগ্যবান বলেই তাকে নিজের করে পেয়েছে। রাত প্রায় 12টা বাজে। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় ঘন্টা খানেক। যেহেতু এটা শুধুমাত্র কাবিনের মতন, তাই শামুকে শ্বশুর বাড়ি পাঠানো হয়নি, বরং ইনান এখানেই থেকে গিয়েছে। রুশি ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিল, আর সায়ান খাটে বসে ইম্পর্টেন্ট মিটিং নিয়ে সাহিলের সাথে কথা বলছে। এমন সময় রুশি চিৎকার দিয়ে চেয়ারে বসে পড়লো, আর চোখ দিয়ে পানি ঝরল। সায়ান দৌড়ে এসে রুশিকে ধরলো, আর চিন্তিত গলায় বলছে, রুশি, কি হয়েছে? ব্যথা পেয়েছো? কোথাও কষ্ট হচ্ছে? আমাকে বলো। ইটস জাস্ট কিক। আপনার বেবি কিক মেরেছে আমাকে। আবার মেরেছে। হোয়াট? ও নিশ্চয়ই ফুটবল খেলতে যাচ্ছে। আমিও ফিল করতে চাই। বাবাই, আর একটা কিক মারো তো। বলি সায়ান রুশির পেটে হাত রাখলো, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও কোনো কিছু ফিল হলো না। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরও বাবু আর কিক মারেনি। তাই সায়ান হাল ছেড়ে দিল, আর রুশিকে উঠিয়ে আস্তে করে শুইয়ে দিল। বিড়বিড় করে বলল, নিশ্চিত দুষ্টের সেরা হবে। তখনই সায়ানের ফোন আসলো, আরো পিক আপ করলো। অপর পাশ থেকে একজন বলে উঠলো, স্যার, ম্যাডামের বাবার উপরে নজর রেখেছি, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পাইনি। উনি স্বাভাবিকই আছেন আগের মতো, তাই ওই দিনের আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তুমি নজর রাখো তার উপর। সে নিশ্চয়ই কিছু জানে যা প্রকাশ করতে চাচ্ছে না। শান ফোন রেখে বারান্দা থেকে রুমে আসলো। রুশি ইতিমধ্যে শুয়ে পড়েছে। ও আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর বলল, শান কাউচে শুয়ে পড়লো গিয়ে। ও রুশির সাথে ইচ্ছে করে বেড শেয়ার করে না, কারণ ও চায় রুশি নিজে থেকে বলুক সেখানে যেতে। এদিকে রুশি চায় শান নিজে থেকে আসুক। এই দ্বিধাদ্বন্দ্বে কেউ কাউকে কিছু বলতে পারে না, আবার শুইতেও পারে না। শান ঘুমানোর চেষ্টা করলো। শ্যামু ফ্রেশ হয়ে আসলো, আর তারপর নিজের চুলগুলো শুকিয়ে বেঁধে নিল। যদিও ভারী সাজ দেয়নি, কিন্তু লেহেঙ্গার গয়নার অস্বস্তি হচ্ছিল। এখন অনেকটা হালকা লাগছে নিজেকে। ইনানকে শুয়ে থাকতে দেখে শ্যামু বেশ কিছুটা জায়গা রেখে শুয়ে পড়ল। যদিও ইনান ওর হাজবেন্ড, তবুও জড়তা কাজ করছে। বেশ কিছু সময় যাওয়ার পর ইনান মৃদু স্বরে বলল, ঘুমিয়ে পড়েছ? অত দূর শুয়ে আছো যে? শ্যামু জবাব দিল না। কেন যেন বেশ লজ্জা লাগছে ওর। শ্যামুর জবাব না পেয়ে ইনান ওর দিকে এগুলো, আর শ্যামু সরতে নিতেই প্রায় পড়ে যাচ্ছিল। যেহেতু একদম কিনারে ছিল, কিন্তু ইনান ধরে ফেললো, আর একটানে নিজের কাছে নিয়ে এলো। শ্যামু হকচকিয়ে গিয়ে সরতে নিলে ইনান ওর মাথা নিজের বুকে চেপে ধরলো, তারপর বলল, চুপ চুপ এখানে শুয়ে থাকো, নইলে কিন্তু যা করেনি তা করবো। কি করেননি? শ্যামু বুঝতে না পেরে প্রশ্ন করলো, কিন্তু ইনান কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল। ইনান খুব দ্রুত শ্যামুর অধর ছুঁয়ে দিল, তারপর বলল, আরো বাকি আছে, এটুকু চলবে নাকি বাকিগুলো প্র্যাকটিক্যালি বুঝাবো? শ্যামু দ্রুত ইনানের বুকে মুখ লুকিয়ে ফেলল। বুক এখনো ঢিপ ঢিপ করছে। ইনানের এমন উদ্ভট আচরণ ওর কাছে অবিশ্বাস্য লাগছে। ও শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে শুয়ে আছে। ইনান ওর এই অবস্থা দেখে নিঃশব্দে হাসলো। এখন কেমন ভেজা বিড়াল হয়ে আছে, অথচ এই নাকি একসময় সাহস করে প্রপোজ করেছিল ওকে। ইনান শামুর মাথায় বিলি কেটে দিতে লাগলো।
রুশির বাবার অতি স্বাভাবিক আচরণে শায়ান বেশ অবাক হচ্ছে। সেদিন রুশির বাবা কিছু লুকাচ্ছিল, তা শায়ান বেশ বুঝতে পেরেছিল, কিন্তু কি হতে পারে তা গেস করতে পারছে না। সেদিন সাহিল ফোন করে বলেছিল যে রুশির বাবা মিসেস খানকে দেখে ভয়ার্ত অবস্থায় সেখান থেকে চলে যায়, কিন্তু কেন? রুশির বাবা শায়ানের মাকে চেনার 1% চান্সও দেখতে পাচ্ছে না। তাহলে তার ওই রকম রিয়াকশনের পেছনে কারণ কি ছিল? শায়ান আশেপাশে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার জবাব পাচ্ছে না। এসব প্রশ্নের জবাব কেবলমাত্র রুশির বাবা দিতে পারেন। শায়ান ফোন বের করে তাকে কল করলো। কয়েকবার রিং হওয়ার পর অপর পাশ থেকে নারী কণ্ঠে হ্যালো বলে উঠল। শায়ান খুব নম্রতার সাথে জিজ্ঞেস করলো, আফজল সাহেব আছেন? হ্যাঁ, উনি আছেন। তাকে কি দরকার আপনার? যদি ওনাকে একটু দিতেন। ওনার জ্বর ছিল সারা রাত, সকালে মেডিসিন নেওয়ার পর এখন ঘুমাচ্ছে, তাই এখন তাকে জাগানো যাবে না। আপনি কে? আমাকে বলে দিন, আমি তাকে বলে দিব। আমি শায়ান জামিল খান, তার বড় মেয়ের হাজবেন্ড। ওনাকে বললেই হবে। ও, আপনি সায়ান। কেমন আছেন আপনি? আপুকে নিয়ে যাওয়ার পর আর একবারও তো আসলেন না। শান হঠাৎ কণ্ঠের পরিবর্তন বুঝতে পারল। শান ভ্রু কুঁচকে বলল, আপনি তাকে বলে দিবেন আমি ফোন করেছিলাম। শান ফোন কানে রাখতেই অপর পাশ থেকে চিৎকার শোনা গেল। সেই নারী কণ্ঠ বলছে, বাবা, এমন করছো কেন তুমি? কি হয়েছে তোমার? সায়ান, আপনি কি একটু আসবেন? বাবা কেমন যেন করছে। শায়ানের কেন যেন ভয় লাগলো। রুশি তার পালক বাবাকে খুব সম্মান করে আর ভালোবাসে। সেদিন না বলে চলে যাওয়াতে খুব আফসোস করেছিল। তারপর ফোন করে কথা বলে ক্ষান্ত হয়েছে। তাই তার কিছু হলে রুশি খুব কষ্ট পাবে। তাই শায়ান কিছু না ভেবেই দ্রুত কোট নিয়ে তা পড়া শুরু করলো। আর রুশি বলে উঠল, কোথায় যাচ্ছেন? কিছু কি হয়েছে? শায়ান বলতে চেয়েছিল, কিন্তু থেমে গেল। এই মুহূর্তে রুশিকে কোনো স্টেজ দেওয়া ঠিক হবে না। তাই মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, কিছুই হয়নি, কোম্পানিতে যেতে হবে আর অলরেডি লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি। রুশি এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনটা সকাল থেকে কেমন অস্থির অস্থির লাগছে। ও শায়ানকে হালকা জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি ফিরে আসবেন। হুম, সাবধানে থেকো। আর শোনো, অযথা নিচে যাবে না। শায়ান যেতে নিলেই রুশি শায়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল। আর শায়ান থেমে গেল। নিজের হাত রুশির হাতের উপর রেখে আলতো করে বলল, কি ব্যাপার? অন্যদিন আমার বউ আর আশেপাশেও ঘেসে না, আর আজ সে আমাকে যেতেই দিচ্ছে না। আমার প্রেমে পড়ে গেলে নাকি মিসেস খান? বাজে বকবেন না তো। আমি কি ইচ্ছে করে ধরেছি নাকি আপনাকে? আপনার বেবি চাইছে আমি আপনাকে জড়িয়ে ধরি, তাই ধরেছি। আচ্ছা, বেবিটা তাহলে ভারী দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আমার বউকে দিয়ে কত কিছু করাচ্ছে। শায়ান রুশির থেকে নিজেকে ছাড়িয়ে রুশির সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর পেটের থেকে আঁচল সরাতে গেলেই রুশি হাত চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, কি করছেন এসব? আমি কি নিজ থেকে করছি নাকি? বেবি তো বলতো আমি যাতে তার সাথে কথা বলি, তাকে কিস করি। আমার কি দোষ? বেবি কিভাবে বলেছে আর কখন বলেছে আমি তো শুনিনি। রুশির চোখ ছোট ছোট করে বলল। তা দেখে শায়ান হাসলো আর উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে যেভাবে বলেছে আমাকে সেভাবেই বলেছে। এনিওয়েজ, টেক কেয়ার। আর ঠিকমতো খাবার খাবে, হ্যাঁ? আমি কাজ শেষ করে দ্রুত চলে আসবো। রুশি মাথা নাড়ালো আর শায়ান দ্রুত পায়ে বেরিয়ে পড়ল। সাহিলকে ফোন করে বলল ডাক্তার নিয়ে সেখানে যেতে, আর ওর বডিগার্ড নিয়ে সেখানে গেল। বাসার সামনে গিয়ে দরজায় নক করতেই রুশির পালক বাবার মেয়ে নিহাত দরজা খুলে দিল। পরনে টাইট জিন্স, তাও ক্লিভেজ রিভিল করা, আর লাইট মেকআপ। শায়ানের নজর পড়তে দ্রুত চোখ সরিয়ে নিল। বাবার অসুস্থতায় এমন সাজগোজের মানে দেখল না ও। ভেতরে ঢুকে রুশির বাবার রুমের দিকে গেল। সেখানে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখলো। শায়ান তার পাশে গিয়ে বসলো। ঘরে প্রচন্ড গরম অনুভূতি হচ্ছিল। ফ্যান চলতে থাকা অবস্থায়ও শায়ান ঘামছিল। শায়ান টিস্যু দিয়ে নিজের মুখ মুছছিল। এমন সময় মিয়া পানি এগিয়ে দিলে প্রথমে না করলেও পরে কি ভেবে যেন খেয়ে নিল। এমন সময় সাহিল ডাক্তার নিয়ে আসতে শায়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল।
ডাক্তার এসে রুশির বাবাকে দেখে বলল চিন্তার কোনো কারণ নেই, ভাইরাল ফিভার, তাই মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। তারপর তিনি বেরিয়ে পড়লেন সাহেলের সাথে, আর শাওন সেখানে বসে রইলেন রুশির বাবার পাশে। উদ্দেশ্য, তার ঘুম ভাঙলে তার থেকে প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাবে। শান কিছুক্ষণ বসে থাকার পর বুঝতে পারল ওর মাথা ভারী হয়ে আছে। একসময় সেখানেই নেতিয়ে পড়ল। কিছু আওয়াজ কানে আসছে, কিন্তু তা বুঝে ওঠার মতো অবস্থাও ছিল না। কখন ঘুমিয়ে পড়েছে ওর খেয়াল নেই। মৃদু কান্নার শব্দে ওর ঘুম ভাঙে। চোখ মেলল, মাথা ব্যথায় মাথা ধরে বসে পড়ে। খুবই যন্ত্রণা করছে ওর মাথা। আলতো করে চোখ খুলে সামনে তাকাতেই রুশিকে দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। রুশি কেমন করে যেন তাকিয়ে আছে ওর দিকে, না ঠিক ওর দিকে নয়, ওর পাশে তাকিয়ে। ও দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখে নেহা গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে বসে কাঁদছে। শান কয়েক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি হচ্ছে বুঝতে পারছে না। ও দ্রুত পায়ে দাঁড়িয়ে রুশির দিকে এগুলো, কিন্তু রুশি একটা কথাও বলল না, বরং আগের মতোই দৃষ্টি সেদিকে। শান কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তুমি যা ভাবছো তেমন কিছুই না, আমি কিচ্ছু জানি না কি হচ্ছে। ট্রাস্ট মি, আমি নিজেই বুঝতে পারছি না, আমি কিছুই করিনি। রুশি শায়নের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, তারপর কড়া কণ্ঠে বলল, বাবার রুমে যান। রুশি, আমি বাবার রুমে যান বলছি, গো নাও। শান দ্রুত নিজের শার্টে খুলে থাকা বাটনগুলো লাগাতে লাগাতে বেরিয়ে পড়ল। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ও জানা মতে ও রুশির বাবার রুমে ছিল, কিন্তু এখানে আসলো কি করে? আর ওর কিছু মনে নেই। কেন, কি হয়েছে ওর সাথে? ও এখানে এসে কিছুই মুখে দেয়নি। ওই পানি নিয়েছিল, এর মানে তাতে কিছু ছিল। কিন্তু নেহার পক্ষে ওকে রুমে নিয়ে যাওয়া কি করে সম্ভব? এর মানে অন্য কেউ হেল্প করেছে তাকে, কিন্তু কে সে? তবে কিছু যে হয়নি সেটাও নিজেই বুঝতে পেরেছে, কারণ ও ঘুমিয়ে পড়েছে। এটা ওর মনে আছে, এখন রুশিকে বোঝাতে পারলেই হলো। শান রুশির বাবার রুমে আসতেই তাকে বসে থাকতে দেখলো। ও ধীর পায়ে তার কাছে গেল। রুশির বাবা ওর দিকে না তাকিয়ে বলল, তুমি খুব বুদ্ধিমান, তাই হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো। আর আমার উপর যে নজর রেখেছো তা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমি তোমাকে কিছুই বলতে পারবো না, আর বলতে চাইছি না। তাই অযথা আমার পিছনে সময় নষ্ট করো না। যা যেভাবে চলছে সেটাকে সেভাবেই চলতে দাও। সত্যিটা কারো মঙ্গল বয়ে আনবে না, তাই সেটাকে গোপনই থাকতে দাও। সেটা প্রকাশিত হলে সবার বলবে নিজের আপনজনকে হারাবে। মনে রেখো, নিজের কৌতূহল দমাতে শিখো। আর অনেক কিছু স্বাভাবিক থাকতে পারে, আশেপাশে সেগুলোর জবাব না খুঁজেই ভালো। শান পাল্টা কিছু বলতে পারল না। রুশির বাবা যে মুখ খুলবে না সেটা ও বুঝে গেছে। এতদিন রুশির কাছ থেকে জানে, এটা শুধু ওর সন্দেহ ছিল, কিন্তু সেটা সত্যি বলে প্রমাণিত হলো। তিনি এমন কিছু জানে যা জানা ওর প্রয়োজন ছিল, কিন্তু সে কেন বলতে চাইছে না? আর আপনজন বলতে কার কথা বলছে সে? কার জীবনের ঝুঁকি আছে? শানের ভাবনার মাঝে রুশির বাবা বলে উঠল, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করা ছিল। স্বামী হিসেবে তোমার ভালো জানার কথা, রুশি কি এখনো আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে, কারোর সাথে কথা বলে? শান অবাক হলো। এমনটা ও কখনো দেখেনি রুশিকে করতে। শান অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, না তো, এমন কিছু চোখে পড়েনি। কিন্তু আপনি হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? রুশিকে যখন চাইল্ড কেয়ার থেকে এখানে নিয়ে আসি তখন রুশির বয়স 6 বছর। এখানে নিয়ে আসার প্রথমে চোখে না পড়লেও পরে বুঝতে পারতাম রুশি একা একা কথা বলতো। এমন ভাবে কথা বলতো যেন ওর পাশে কেউ বসে আছে আর তার সাথে কথা বলছে। এমনকি রাত বিরাতে ওই পাশের মাঠে গিয়ে শুয়ে থাকতো আর একা একা কথা বলতো। আমি খুব ভয় পেয়ে যাই, ভাবি জিনের আসর করেছে, তাই কবিরাজ দেখাই, কিন্তু লাভ হয়নি। পরে এক বন্ধুর পরামর্শে সাইকিয়াট্রিস্ট দেখায়, আর সে রুশির ট্রিটমেন্ট করে। সে বলে রুশি অনেকদিন একা ছিল, তারপর সে আগুনে ওর ব্রেনে চাপ সৃষ্টি করেছে। ও কাকে বড্ড মিস করছে, কিন্তু কাকে সেটা নিজেও জানে না। বাট ও কারোর সাথে কথা বলে যায়, ওর ভালো লাগে। আর এই পরিস্থিতি থেকে ওকে বের করে আনা সম্ভব নয়, তাহলে নিজের ক্ষতি করতে পারে। তবে যদি একাকিত্ব কেটে যায় তবে এই অভ্যাসটা আর থাকবে না। বড় হওয়ার সাথে সাথে
শান মনোযোগ সহকারে সবটা শুনছে আর সমস্যাটা বুঝতেও পেরেছে। রুশির অতীত হয়তো সম্পর্কিত এর সাথে, কিন্তু রুশির বাবার ভাষ্য মতে আগুন লাগার কারণে সকল কিছু নষ্ট হয়ে গেছে। এর মানে রুশির অতীত সম্পর্কে জানা সম্ভব নয়। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর রুশির বাবাকে বলল, না, এমন কিছুই আমাদের চোখে পড়েনি, আর আমি তোর সাথে ছিলাম, এমন কিছুও করেনি। ডাক্তার তাহলে ঠিকই বলেছিল, একাকিত্ব কেটে গেলে সবটা ভুলে যাবে। শান মাথা নাড়ালো, তারপর তারা দুজনেই চুপ হয়ে গেল, যেন ভাষাহীনতায় ভুগছে। কিছুক্ষণ বাদে রুশি ঘরে ঢুকে বাবার কাছে গেল, তারপর তার খোঁজ খবর নিল। এরপর শাওনের হাত ধরে বেরিয়ে পড়ল। গাড়িতে গিয়ে শাওনের কোট এগিয়ে দিল ওর দিকে, আর শাওন সেটা পড়তে নিলে রুশি কড়া কণ্ঠে বলল, ওইটা ফেলে দাও। শাওন কারণ জিজ্ঞাসা করলো না, বরং সাথে সাথে ফেলে দিল। তারপর আমতা আমতা করে বলল, বিশ্বাস করো, আমাদের মাঝে কিছুই হয়নি, আমি তো ঘুমিয়ে। তুমি কি রেগে আছো? হুম। শান অবাক হলো না, কারণ রুশি যথেষ্ট বুদ্ধিমতী, আর শাওনের এতটুকু ভরসা নিজের ভালোবাসার উপর আছে যে রুশি ওকে এক্সপ্লেন করার চান্স দিবে আর ওকে বিশ্বাস করবে। শান আবারও বলল, আমাকে ওই রুম থেকে বের করে দিয়ে কি করেছো তুমি? দ্যাটস এ সিক্রেট, শেয়ার করা যাবে না। শান মাথা নাড়ালো। রুশি বলতে না চাইলে জোর করবে না, এমনিতেও কি ঘটেছে তা ওর বডিগার্ড থেকে জানা যাবে। ও ওই বাড়িতে ঢোকার পূর্বেই তাদের বলে রেখেছিল যদি ওর সারা শব্দ না পায় তবে নজর রাখতে, আর কি হয়েছে তা ওকে বলতে। শান রুশির দিকে তাকিয়ে বলল, হসপিটাল থেকে চেক আপ করে বাড়িতে যাই। ডক্টর বলেছিল গত সপ্তাহে যেতে, কিন্তু বিয়ের কারণে যাওয়া হয়নি। একবারে ডাক্তার দেখিয়ে বাসা যাব। রুশি মাথা নাড়ালো, তারপর একটু আগের ঘটনার কথা ভেবেই বাঁকা হাসলো। হাতে থাকা ফোনটা নিয়ে খেলতে লাগলো ও। এদিকে রুশির সাউন্ড যেতে নিহান নিচে বসে পড়ল, আর নিহার ভাই চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে আসলো। নিহা ভাবতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। ও ইচ্ছে করে শানকে আসতে বলেছিল, যেখানে ওর বাবার কিছুই হয়নি। ও এটা মানতেই পারছিল না যে রুশির এত ভালো স্থানে বিয়ে হয়েছে, যেখানে ওই 35 বছরের লোককে ওকে বিয়ে করতে হয়েছে। ও রুশির সংসার ভেঙে ওর উপর রিভেঞ্জ নিতে চেয়েছিল, কিন্তু সব ভেস্তে গেল। রাগে ওর শরীর ফেটে যাচ্ছে। হসপিটালে পৌঁছে রুশিকে ডক্টরের চেম্বারে বসিয়ে শান একটু আসি বলে বেরিয়ে পড়ল। রুশি ডাক্তারের সাথে কথা বলতে লাগলো, এদিকে শান কিছু একটা খুঁজতে লাগলো, আর অবশেষে পেয়েও গেল। ও কিছু না ভেবে পর্দা ঠেলে সেই ভেতরে ঢুকে পড়ল। নর্মাল ওয়ার্ডের বারান্দায় পর্দা দিয়ে কিছু সিট রাখা হয়েছে। কিছু মানুষ হসপিটালের নর্মাল ওয়ার্ডের ব্যয়ভার বহন করতে না পারলে তাদের এই স্থানে রাখা হয়, সম্পূর্ণ অনাদর আর অবহেলায়। যদিও ভাগ্যক্রমে ডাক্তার এই রাস্তা দিয়ে যায় আর তাদের দিকে কিঞ্চিত নজর দেয় আর কি। চিকিৎসা বলতে এইটুকুই তারা পায়। বেশিরভাগ রোগী এই অবস্থায় ওপারে পাড়ি জমায়, কেউ বা ভাগ্যের জোরে বেঁচে যায়। শান পর্দা সরিয়ে এইরকম একটা জায়গায় এসেছে। সামনে প্রায় 60 অর্থে একজন নারী শুয়ে আছে, ছোটখাটো সিটটিতে, জীর্ণশীর্ণ দেহ, চোখের নিচে কালছিটে পড়ে আছে, মৃত্যুর জন্য যেন অপেক্ষা করছে। শানের তাকে খুব পরিচিত মনে হয়েছিল তখন, তাই এসেছে এখানে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চিনতে পারলো, আজ প্রায় 6 বছর পর তাকে দেখছে। মিনু খালা, মাধবপুর চাইল্ড কেয়ারের হেড ছিলেন উনি। যদিও আগের সেই সবল নারী আর এখানের এই দুর্বল নারীর মাঝে কোনো মিল নেই, তবুও শায়নের চিনতে ততটা কষ্ট হয়নি। কিন্তু উনি এখানে তাও এই অবস্থায়। আশেপাশে কাউকে দেখতে পেল না। শায়ন আস্তে করে তার দিকে এগিয়ে গেল, তারপর তার মাথায় আস্তে করে হাত রাখলো। কাপা কাপা পল্লবগুলো নাড়িয়ে সে তাকালো, তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। শায়ন দূর থেকে একটা চেয়ার টেনে পাশে বসলো, তারপর তার হাত চেপে ধরলো, তারপর বলল, কেমন আছো মিনু খালা? আমাকে চিনতে পারছো? আমি শায়ান, শায়ান জামিল খান। তুমি শায়ান? কোন শায়ান? ওই যে যখন ছোট ছিলাম তখন আমাকে আপনার আরফানের একটা মেয়ে আমাকে বাঁচিয়েছিল। তারপর আমি প্রায় 8 বছর পরে আপনাদের সেখানে খোঁজ নিয়েছিলাম সেই মেয়ে সম্পর্কে, আর প্রায় 6 বছর আগে তাকে সেখান থেকে নিয়ে এসেছিলাম। ওর নাম পরি ছিল, মনে আছে?
আপনি তো খুঁজে দিয়েছিলেন। তুমি সেই ছেলে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। মিনুখালা উঠে বসে পড়ল আর শায়নের হাত ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।